Recording in progress. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যারা এই শেয়ার বাজারে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করতেছেন। তো শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে কি কি জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় আপনাকে কি কি জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, যাতে আপনি ওভার প্রাইসে শেয়ারে বিনিয়োগ না করেন, যাতে বাজারের পরিস্থিতিটা বুঝতে পারেন। তো শেয়ার বাজার আসলে একটা সায়েন্টিফিক ওয়েতে কিন্তু কাজ করে। এখানে পড়াশোনা করতে হয়, এখানে ম্যাথমেটিক্যাল অনেক কিছু কিন্তু প্রতিফলিত হয়। তো এই জন্য শেয়ার বাজারে শুধু আপনি টাকাটা বিনিয়োগ করে দিবেন এরকম না, এখানে একটু জেনে শুনে বুঝে যদি আপনি বিনিয়োগটা করতে পারেন, আপনি অবশ্যই লাভবান হবেন। তো চলুন, আপনারা দেখতেছেন সাতকাওয়ান, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো আমরা সর্বপ্রথমেই যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের জাস্ট শেয়ার বাজার বিনিয়োগের আমাদের যে চেকলিস্টটা থাকা দরকার সেই চেকলিস্টটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো এই চেকলিস্ট অনুযায়ী আমাদের পরবর্তী ধাপগুলো কিন্তু নির্ধারিত হবে। তো চেকলিস্টের মধ্যে কি আছে আমরা একটা একটা ওয়ান বাই ওয়ান নামগুলোও আপনারা জানবেন, পাশাপাশি এর ভিতরে কি জিনিসটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম হচ্ছে যে আমরা বাজার মূল্যায়ন বা মার্কেট লেভেলটা আমাকে একটু বুঝতে হবে, মার্কেটের মূল্যটা, অর্থাৎ যেই বাজারে আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন ওই বাজারটা কেমন। সহজ ভাষায় বললে দেখবেন যে কোরবানি ঈদের আগে গরুর দাম বেশি থাকে। তার মানেটা কি, আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে। যদি আপনি কোরবানি না দেওয়ার জন্য সাধারণ নিজের ঘরের জন্য কোরবানি মার্কেটে যদি গরু কিনতে যান, আপনি ঠকে যাবেন। তো এই জন্য আপনার কোরবানির পরে বাজারটা যখন কুল ডাউন হবে, শীতল হবে, তখন আপনি গরু কিনবেন। সেম একই জিনিস। তাহলে এটা আমরা বুঝবো কি দিয়ে? তো এটার জন্য মার্কেটেরও পি রেশিও বলে একটা রেশিও পাবো। তো এই পি রেশিও 20-র উপরে চলে গেলে আপনার আপাতত শেয়ারে বিনিয়োগ করা থেকে বন্ধ থাকতে হবে। তো এখন বলবেন যে ভাই এই পি রেশিও আমরা পাবো কোথায়? তো আপনি যদি ওয়েবসাইটে যান, যেমন এটা আমার stock.com, এখানে গেলে আপনি দেখবেন যে মার্কেট পি দেওয়া আছে 9.01, মোটামুটি 9-এর মতো। এটা হচ্ছে ওভারঅল মার্কেটের ভালো খারাপ যত প্রকার শেয়ার আছে সবগুলোর অ্যাভারেজ। আর মার্কেটে যেগুলো বড় কোয়ালিটির যে সমস্ত কোম্পানি আছে, যাদের ক্যাপিটালাইজেশন বেশি, মূলধন বেশি, এদেরটা যদি আমরা হিসাব করি মোটামুটি 24.7। তার মানে মার্কেটে বড় ভালো কোম্পানিগুলো কিন্তু বর্তমানে চড়া দামেই কিন্তু আছে। এটা মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী, মার্কেট পি অনুযায়ী কিন্তু আমরা বলতেছি। তাহলে এক নাম্বার আপনাকে বুঝতে হবে যে বর্তমানে মার্কেটের পি কত চলতেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ওভারঅল মার্কেটের পি চলতেছে 9, বড় ভালো কোম্পানিগুলো টোটাল অ্যাভারেজে পি চলতেছে 24.7। তাহলে আপনাদের কি বুঝে আসলো? ওভারঅল মার্কেটটা অনেক কম দামি, কিন্তু ভালো কোম্পানিগুলো মোটামুটি কিন্তু চড়া দামে আছে। তাহলে এক নাম্বার চেকলিস্টে আপনি যে জিনিসটা স্মরণ করে নেবেন যে মার্কেট পি আমাদের যে 20টা আছে, এই 20-র উপরে যখন যাবে তখন বিনিয়োগ করতে আমাদেরকে কি করতে হবে? দেখে শুনে বুঝে বিনিয়োগটা কিন্তু করতে হবে। এখন যদি আমরা বাংলাদেশের শেয়ার বাজারের মার্কেট পিটা একটু দেখার চেষ্টা করি, 2000 সাল থেকে নিয়ে 2026 সাল, মোটামুটি এই 26 বছরে সর্বনিম্ন ছিল 2003 সালে মাত্র 5.9, সর্বোচ্চ ছিল 2010-এ 30.58। 2010-এ 10-এর পরে তখন ধীরে ধীরে কিন্তু নামে। তাহলে দেখেন, আপনি যদি বেসিকটা যদি আপনার জানা থাকতো, আপনি ওভারঅল দেখতেছেন যে আপনি 20-এর উপরে বিনিয়োগ করার সময় সাবধান হবেন, বেছে বেছে যেগুলা কম পির আসতে ভালো কোম্পানি সেগুলোতে বিনিয়োগ করতেন। এই তথ্যটা আপনার কাছে না থাকার কারণে আপনি কিন্তু মার্কেট অনুযায়ী বিনিয়োগ করতেই গেছেন। তো আমরা যদি অ্যাভারেজ করি সেই অনুযায়ী মোটামুটি আমাদের 15, ধরেন যে মার্কেট অ্যাভারেজ পি হচ্ছে 15। তাহলে যখনই ধরেন যে মার্কেটটা 15-র উপরে উঠে গেল, তারপরে আপনাকে ধীরে ধীরে সচেতন হইতে হবে। 20 হয়ে গেল, আপনাকে ধীরে ধীরে সচেতন হইতে হবে। 25 হইল, আপনি বিরত থাকবেন। 30 হইল, আপনি জানেন যে কোনো সময় ফল করবে। কারণ মার্কেট ক্যাপিটালাইজেশন এইভাবে বাড়লেও আমাদের বাংলাদেশের সামগ্রিক জিডিপি বলেন, অর্থনৈতিক অবস্থা অতটা কিন্তু বাড়ে নাই। তো দিন শেষে কী হইল? পতনটা কিন্তু ঘটলো। একই রকমভাবে তাহলে বর্তমান আজকের বাজারে আমরা বলতে পারি যে আমাদের ওভারঅল মার্কেটটা অনেক সস্তায় যাচ্ছে, তবে কিছু ভালো কোম্পানি আবার অনেক দামে বিক্রি হচ্ছে।
তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে ওভারঅল মার্কেটের পি হচ্ছে বাংলাদেশের গত ২৬ বছরে ১৫। আশা করি বাকিটা বুঝতে পারবেন। আর আজকের পি চলতেছে যে আমাদের 9 পয়েন্ট, যেটা আমরা দেখাইলাম 1। তাহলে এটা গেল আমাদের ১ নাম্বার। ২ নাম্বারে হচ্ছে আপনার কোম্পানির ভ্যালুয়েশন। এখন আপনি কোন কোম্পানিটা নেবেন, ওই কোম্পানিটার পি আপনাকে দেখতে হবে। এখন আমরা বলি যে আপনি এটাও আপনার একটা থাম্ব রুল বানিয়ে নেবেন যে আপনি যে কোম্পানিটা নেবেন ২০ পির উপরে আপনি কোম্পানিতে বিনিয়োগ করবেন না, আপনি অপেক্ষা করবেন। এখন এই পিটার মধ্যে একটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে তার আর্নিং। পিটা ২ কারণে বাড়তে পারে। যদি আর্নিংটা তার কি হয়, কমে যায়, প্রাইস একই থাকলেও পি বেড়ে যাবে, অথবা আর্নিং একই আছে মানুষ বেশি কিনতেছে, তখনও কি হবে, পি বেড়ে যাবে। তাইলে আপনি সাধারণভাবে ২০ পির উপরে কিনতে যাবেন না। আর আপনার যে শেয়ারটা কিনতেছেন এই পিটা কমা বা বাড়ার পিছনে প্রাইসটা দায়ী না আর্নিংটা দায়ী, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে আরেকটা আমরা ক্রাইটেরিয়া পাইলাম, আমরা কি করব, কোম্পানির পি রেশিও ২০-এর উপরে গেলে কিনবো না। যেমন ধরেন যে আমরা যদি ইউনিলিভার বাংলাদেশে যাই, অনেক ভালো কোম্পানি, কিন্তু এই ভালো কোম্পানিটা আপনি কিনবেন কিনা। তো দেখেন ইউনিলিভার, জাস্ট আমরা যেটা দেখি, তো ইউনিলিভার কনজিউমার কেয়ারটা যদি আমরা তার পি রেশিওটা দেখি, দেখেন পি রেশিও হচ্ছে ৬৩। তাহলে আপনি জেনে শুনে বুঝে এইটাতে আমাদের ক্রয় করার কিন্তু কোনো দরকার নেই। অ্যাডভান্স লেভেলে যদি তার গ্রোথ থাকে, আমরা পরবর্তীতে আরও পেগি রেশিও দিয়ে সেটা দেখার চেষ্টা করব। কিন্তু স্বাভাবিকভাবে একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে আপনি ২টা থাম্ব রুল ব্যবহার করলেন, দ্বিতীয় থাম্ব রুলে এটা আটকে গেল যে যেহেতু এটার পি রেশিও কি ২০-এর উপরে, অতএব এই শেয়ারটা আমি কিনবো না। একই রকমভাবে দেখবেন যে কোহিনুর আছে, তো যতই ভালোই হোক আপনি কেন কিনবেন না, কারণ তার যেই পি রেশিও সেটা কিন্তু যদি বলি অনেক বেশি। কোহিনুরটাও যদি আপনি দেখেন তার পি রেশিও ৩৩। তো যত ভালো শেয়ারই হোক, আমার আপাতত সাধারণ দৃষ্টিতে আমি এটাতে বিনিয়োগ করব না। তাহলে ২টা জিনিস বুঝতে পারছেন, মার্কেট পি, ওভারঅল মার্কেটের অবস্থা বোঝার জন্য কোম্পানির পি। এখন কোম্পানির পি ২০ পর্যন্ত থাকলে আপনি নিয়ে নেবেন এমন না, আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে গত ৫ বছরের অ্যাভারেজ পি নিচে নেবেন। এটাও আপনি বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন, এক একটা ওয়েবসাইটে এক এক রকম সুবিধা আছে। আপনি যদি স্টক অ্যানালাইসিস বলে একটা ওয়েবসাইট আছে, এখানে যদি যান, এখানে আপনি ৫ বছরের অ্যাভারেজ পি কী কিনতে সেখান থেকে পেয়ে যাবেন। এখানে আপনি যদি লগ ইন করে নেন, লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্ট হইলে আপনি এখান থেকে স্ক্যানারে গিয়ে ওই জিনিসটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আপনাকে এই যে স্টক স্ক্যানারে গিয়ে আপনি মার্কেট ৫ বছরের অ্যাভারেজটা কিন্তু পেয়ে যাবেন। এখানে যেমন ধরেন যে আমরা স্কোয়ার ফার্মার যদি দেখি, বর্তমানে পি চলতেছে 7.50, তার ৫ বছরের পি হচ্ছে 9.45। তাহলে স্কোয়ার ফার্মাটা আমরা বলতে পারি যে অ্যাভারেজ ৫ বছরের তুলনায় তার কম পিতে বিক্রি হচ্ছে, সস্তায় আছে। এরপরে বার্জার পেইন্টটাও দেখেন ২৪-এ গত ৫ বছরে অ্যাভারেজে, এখন ১৫-তে চলতেছে বেক্সিমকো ফার্মা। তো একই রকমভাবে তাহলে আপনি ৫ বছরের অ্যাভারেজ পি নিচে যখন থাকবে তখনই নেবেন, এটা আপনার জন্য বেস্ট। কারণ শেয়ার বাজারে দেখেন একটা ধৈর্যের জায়গা, সিস্টেমেটিক ওয়েটা আপনাকে বিনিয়োগ করতে হবে। আপনার কাছে ১ কোটি টাকা আছে বলে একদিনে শেয়ার কিনে ফেলবেন এমন না। ৩ নাম্বার যেটা, সেটা হচ্ছে কোম্পানিটা কতটা ঋণ নিয়ে ব্যবসা করে, এটা আপনাকে দেখতে হবে। তো এটার জন্য আপনি আমাদের ইজি হচ্ছে একটা ডেট টু ইকুইটি রেশিও বলে একটা রেশিও পাবেন। যতটা তার ইকুইটি মানে নিজের নিজস্ব মূলধন, এর বিপরীতে সর্বোচ্চ সমপরিমাণ মূলধন ম্যাক্সিমাম পর্যন্ত ঋণটাকে আমরা অ্যালাউ করব। এর বেশি থাকলে আমরা দীর্ঘমেয়াদে যখন কোনো শেয়ার চুজ করব, এরকম কোম্পানিগুলোকে আমরা বাদ দিব। তাহলে ডেট টু ইকুইটি রেশিওটা ১-এর কম হইলেই আমাদের জন্য বেস্ট, 0.5 হইলে বেস্ট, 0 হইলে আরও ভালো। তবে মাঝে মধ্যে কোম্পানি কিছু ঋণ ব্যবহার করে, লেভারেজ ব্যবহার করে মুনাফা বৃদ্ধি করার জন্য, তবে বেশি ঋণযুক্ত কোম্পানিতে যাওয়া যাবে না। তাইলে এটা আপনার আরেকটা থাম্ব রুল হয়ে গেল, আপনি একের ইকুইটি 1:1 বেশি ঋণ আছে এমন কোম্পানিগুলো আপনি বাদ দিবেন। এখন আসি কোম্পানিটা আপনার প্রফিটেবল আছে কিনা। কারণ বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ৯%, কারেন্সি ডেফিসিয়েন্সি আছে ৩%, জিডিপি বৃদ্ধি পাচ্ছে মোটামুটি আমরা যদি বলি অন অ্যাভারেজে ৪.৫ থেকে ৫%। তো গত ২০ বছরে দ্রব্যমূল্যের অ্যাভারেজ করলে প্রায় ৬%-এ চলে যায়।
তাহলে সর্বপ্রথম আপনি যে জিনিসটা দেখার চেষ্টা করবেন সেটা হচ্ছে ROIC, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। আপনার কোম্পানিটা যত টাকা বিনিয়োগ করলো, ধরলাম যে তার কাছে 2 কোটি টাকা আছে, সেখান থেকে সে 1 কোটি টাকা বিনিয়োগ করলো, তাহলে ওই বিনিয়োগের বিপরীতে সে কতটা লাভ পাচ্ছে, ম্যানেজমেন্ট কতটা এফিশিয়েন্ট ওয়েতে তার অ্যাসেটগুলোকে অ্যালোকেশনটা করতেছে। তো এটা কমপক্ষে আমরা 13% নিব। কেন 13%? যেটা বললাম 12% তো আপনি ঘুমায় ঘুমায় সঞ্চয়পত্রে পাওয়া যায়, তাইলে কমপক্ষে 13%। তাই বলে 1 বছর না, গত 5 বছরের আমরা দেখব যে অন অ্যাভারেজে গত 5 বছরে তার রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটালে সে 13% করে আনতে পারছে কিনা। এরপরে আমরা আরও যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ROCEটাও যাতে কি হয়, তার অন অ্যাভারেজে ম্যানেজমেন্ট কতটা দক্ষ, নিজের টাকা প্লাস ব্যাংকের টাকা, এই 2 টাকা তার কাছে যেই টোটাল মূলধন আছে এটা মিলায় সে গত 5 বছরে 13% হিসাবে নিয়ে আসতে পারতেছে কিনা। যদি এই দুটা ঠিক থাকে, এখন আমরা দেখার চেষ্টা করব যে তার ROE-টা কত, রিটার্ন অন ইকুইটি, প্রকৃত বিনিয়োগকারীর জন্য সে কতটা সম্পদ তৈরি করতেছে। তো এইটা কমপক্ষে যাতে আমাদের 14% থাকে, যেহেতু এই দুটো আমাদের 13% ছিল, এগুলো যদি ভালো করে কাজ করে এটা কমপক্ষে 14% বা তার বেশি তো থাকবেই, যত বেশি হবে তত কিন্তু ভালো। তাইলে এই যে 3টা প্যারামিটার, এগুলো 1 বছরে শুধু দেখবেন না, এগুলো আপনি গত 5 বছরে, কমপক্ষে গত 5 বছরে দেখবেন। দেখে যদি আপনার মনে হয় যে না কোম্পানিটার ম্যানেজমেন্ট ভালো, অ্যাসেট অ্যালোকেশন ভালো, শেয়ার হোল্ডারের তার রিটার্নটাও ভালো, ওই কোম্পানিটা গ্রো করবে। আর এই একটানা 5 বছর 10 বছর কন্টিনিউ এই 12, 13, 14% যদি অর্জন করতে পারে, ওই কোম্পানিটা নিঃসন্দেহে ভালো। অন্য সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। এরপরে চলে আসি আমরা, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কোম্পানি যেটা করে সেটা হচ্ছে সে দেখায় যে আমার রেভিনিউ বেশি হয়েছে, লাভ বেশি হয়েছে, কিন্তু তার কাছে ক্যাশ ফ্লো, নগদ টাকা থাকে না। তো এই জন্য একটা প্যারামিটার হচ্ছে অপারেশনাল ক্যাশ ফ্লো ভাগ হচ্ছে নেট ইনকাম। তার মূল ব্যবসা থেকে সে যত টাকা আনছে এবং যে টোটাল ইনকামটা দেখাইছে যে আমি এত টাকা লাভ করছি, তার কাছে কত পার্সেন্ট আছে। যেমন ধরেন যে একটা কোম্পানি দেখাইলো আমি 1 কোটি টাকা লাভ করছি, তাইলে আমরা দেখি যে আপনার হাতে এখন 1 কোটি টাকা আছে কিনা। মনে রাখবেন, ব্যবসার মধ্যে অ্যাকাউন্টিংয়ের ভাষায় আপনি 1 কোটি টাকা লাভ করছেন মানেই যে আপনার কাছে 1 কোটি টাকা থাকবে, বিষয়টা কিন্তু এমন না। আপনার বাকিতেও বিক্রি করতে পারেন। তো এই জন্য যাতে কমপক্ষে 70 লাখ টাকা তার কাছে থাকে, এই রকম কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। এরপরে চলে আসি আমরা বিজনেস গ্রোথ। দীর্ঘমেয়াদে যদি আপনি একটা কোম্পানিতে ভালো করে বিনিয়োগ করে যদি প্রফিট পাইতে চান, ওই কোম্পানিটা কমপক্ষে অ্যাটলিস্ট জিডিপি গ্রোথের সমপরিমাণ অথবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমপরিমাণ গ্রোথ করা উচিত। তো আমরা যদি অন অ্যাভারেজ করি, বাংলাদেশের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গত 20 বছরে 6%, আর যদি জিডিপিও দেখি সেটাও 4.5% থেকে 5% বা ম্যাক্সিমাম 6%। তাইলে একটা কোম্পানি কমপক্ষে প্রতি বছর 6% করে গ্রো করা উচিত। যদি গ্রো না করে তাহলে সেটা থেকে নতুন করে বিনিয়োগ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দেখতে হবে সমস্যাটা কী। একই রকমভাবে অনেক ক্ষেত্রে রেভিনিউ গ্রোথ করলেও ডিসকাউন্টে জিনিস বিক্রি করে তো লাভ হবে না। তো এর জন্য তার ইপিএস গ্রোথ হচ্ছে কিনা এটাও কমপক্ষে 6%-এর দরকার। তো এগুলো 1 বছর দেখব না, আমরা 5 বছরে দেখার চেষ্টা করব। এখন আসি সর্বশেষ, বিনিয়োগকারী হিসাবে ডিভিডেন্ড আমাদের দরকার আছে, কারণ অনেকে আমরা ডিভিডেন্ড নির্ভর ইনভেস্টমেন্ট করতে চাই। তো এই ডিভিডেন্ড নির্ভর ইনভেস্টর যদি আমরা করতে চাই, কমপক্ষে আমাদের যাতে 4% ডিভিডেন্ড ইল্ড আসে। ইল্ড মানে ধরলাম যে আপনার 1 লাখ টাকা শেয়ার কিনছেন, যাতে কমপক্ষে 4,000 টাকা বছর শেষে আপনার অ্যাকাউন্টে চলে আসে। তাহলে এই যে কয়েকটা প্যারামিটার আমরা বললাম, আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে যদি যেই দেশেরই শেয়ার বাজারে বিনিয়োগ করেন, এই কয়েকটা জিনিস মাথায় রাখেন যে মার্কেটের অ্যাভারেজ পি রেশিওটা কত। বাংলাদেশের বাজারে গত 26 বছরে হচ্ছে 15, তো ওই 15 হচ্ছে, তো এখন কত চলতেছে, এখন চলতেছে আমাদের 9। তার মানে কি হচ্ছে যে অনেক সস্তা। তবে আবার হচ্ছে যে ভালো কোম্পানিগুলো একটু চড়া দামেও বিক্রি হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে কোম্পানিটা আমরা কিনবো তার পি রেশিওটা বেশি, 20-এর বেশি গেলে আমরা কিনবো না। ডেট টু ইকুইটি রেশিও 1-এর বেশি কিনবো না। ROE, ROC, ROIC-গুলো আমরা দেখে নিব। এটা ছাড়া তার অপারেশনাল ক্যাশ ফ্লো, নেট ইনকামগুলো দেখে নিব, রেভিনিউ গ্রোথ আছে কিনা দেখে নিব, ইপিএস গ্রোথ আছে কিনা।
তো বলবেন যে ভাই এই জিনিসগুলো বের করা তো সময় সাপেক্ষ। আসলেই সময় সাপেক্ষ। এগুলো আপনি অ্যানুয়াল রিপোর্টগুলো থেকে ধীরে ধীরে বের করবেন। তবে কিছু রেডিমেড সফটওয়্যার আছে যেগুলো থেকে আপনি মোটামুটি অনেকটা ধারণা আইডিয়া কিন্তু নিতে পারেন। তো এমন একটা সফটওয়্যার আমরা বারবারই ব্যবহার করি, সেটা হচ্ছে Fiscal.ai। এই সফটওয়্যারতে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ইমেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে আপনি সেখানে যাবেন, ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে থেকে স্ক্যানার পেয়ে যাবেন। তো আমরা যেই ক্যাটাগরিগুলো বললাম এগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি যে দেখি কয়টা কোম্পানি আমরা পাই। তো মোটামুটি যদি আমরা দেখার চেষ্টা করি অনেকগুলা লাগানো আছে, আমরা এগুলো বাদ দিয়ে দেই। মোটামুটি দেখি যে আমরা যেই ক্রাইটেরিয়াগুলোর কথা তখন আপনাদেরকে বললাম কোন কোন কোম্পানিগুলো আসে, আর আমরা অন অ্যাভারেজে 5 বছরের কিন্তু দেখব। প্রথমে আমরা দেখার চেষ্টা করি আমাদের ROE-টা আমরা দেখব যে 5 বছরের। প্রথমে নিব আমরা ROE, রিটার্ন অন ইকুইটি 5 বছরের অ্যাভারেজটা আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা বলেছি যে 14% কিন্তু লাগবে, কমপক্ষে আমাদের 14% লাগবে। জাস্ট দেখি কি আসে। তো এখানে আমরা 14% দিয়ে দিচ্ছি যে আমাদের কমপক্ষে 14%, বেশি হইলে আরও ভালো। তো 250টা কোম্পানি মোটামুটি ভালো, মানে সেখান থেকে 33টাতে চলে আসলাম। তো এরপরে আমরা ROIC-তে চলে যাব, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। এটাও আমরা 5 বছরের অ্যাভারেজ নিব। আমরা বলেছি এটা আমরা 12% চাই, কমপক্ষে 12 না, সরি, এটা আমাদের 13%। তো যাই হোক, এটা আমরা 13%-এ দিব, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল 13%। তো 33টা থেকে আমাদের 14টা কোম্পানিতে চলে আসলো। আমরা আরও যাচাই করব ROCE, আমরা এটা 5 বছরের অ্যাভারেজ দেখব। ROCE 5 ইয়ার্স অ্যাভারেজ হচ্ছে আমাদের 13%। কোন কোম্পানি আসতেছে না আসতেছে আমরা এখনও চিন্তা করতেছি না। 14টা পাইলাম। এর মধ্যে এখন আমরা নামগুলো একটা দেখি। জিপি আছে, গ্রামীণ ফোন আছে, স্কোয়ার আছে, ব্রিটিশ তাবাকো, মেরিকো, বার্জার পেইন্ট, ইউনাইটেড পাওয়ার, LHB, ইউনিলিভার, অলিম্পিক, বাংলাদেশ সাবমেরিন কেবল, কোহিনুর, এরপরে র্যাকিট, ইবনে সিনা, ফাইন ফুড। তো এগুলো তো আসলো। এখন এগুলোর মধ্যে আমরা আরও যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে অপারেশনাল ক্যাশ ফ্লো ভাগ হচ্ছে যে তার নেট ইনকাম। ইয়েস, You have like this drill 8 million. no, no sir. The maintenance they have, do you think? Today holiday, nobody came. Today holiday. Holiday no flight. তো এখানে আমরা এই নামগুলা দেখেই ক্রয় করে ফেলবো, জিনিসটা কিন্তু এমন না। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে তার অপারেশনাল ক্যাশ ফ্লো ভাগ হচ্ছে যে নেট ইনকাম, এটা দিব। এটার মধ্যে আমরা কমপক্ষে আগে রান করে দেখি যে এই 14টা কোম্পানির অবস্থাটা আসলে কি। তো এটার মধ্যে আমরা দেখতেছি যে মোটামুটি ফাইন ফুড যেটা আছে এরা আসলে প্রফিট দেখাইলেও বাকিতে বিক্রি করতেছে। কোহিনুরও মোটামুটি 64% আসছে, মোটামুটি বলতে পারি 60% থাকা মানে ঠিক। তাহলে আমরা 60%-এ নিয়ে যাই, যে কমপক্ষে 1 কোটি টাকা বিক্রি করলে 60 লক্ষ টাকা তার কাছে ক্যাশ ফ্লোটা আছে। তাহলে একটা আমাদের চলে গেল। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এইগুলার পি রেশিওটা এখন দেখার চেষ্টা করি। বাংলাদেশের বাজারে পি রেশিওটা কেমন আছে, পি রেশিও দেখার চেষ্টা করি। আমাদের হচ্ছে 20 পির উপরে আমরা কিন্তু কিনবো না, বলে দিছি। তো এখানে পি যদি আমরা দেখতে যাই, দেখেন যে 64, তার মানে ইউনিলিভার আমরা ক্রয় করতে পারবো না, কোহিনুর ক্রয় করতে পারবো না, ব্রিটিশ তাবাকো 22 দেখাচ্ছে, তো আমরা ক্রয় করব না, অপেক্ষা করব। তাহলে আমরা এখানে 20 দিয়ে দিই, 3টা কোম্পানি আরও কমে যাবে, যে ম্যাক্সিমাম 20 পর্যন্ত। তাহলে 10টা কোম্পানি হয়ে গেল। তাহলে মোটামুটি আমরা প্রাথমিক 10টা কোম্পানি যাচাই বাছাই করে নিয়ে আসলাম। তাই বলে এমন না যে এই 10টার মধ্যে আমরা বিনিয়োগটা করব। এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এগুলা থেকে আমাদের ডেট টু ইকুইটি রেশিও দেখতে হবে যে কোন কোম্পানিটার লোন কেমন আছে। তাহলে আমরা ডেট টু ইকুইটি রেশিও দেখে একটু সার্চ দেই। এখন যাওয়ার পর আমরা যদি দেখার চেষ্টা করি, গ্রামীণ ফোনে 1.4, তার মানে তার ইকুইটির তুলনায় তার ঋণটা বেশি আছে। তা আমরা একের বেশি নিব না, কারো প্রতি আমাদের মায়া থাকবে না, মায়া থাকবে ব্যবসার প্রতি, মায়া থাকবে ডেটার প্রতি। তো আমরা 9টা কোম্পানি পাচ্ছি। এখন আমরা আরও একটা ফিল্টার ব্যবহার করব, সেটা হচ্ছে যে তার
এন্টারপ্রাইজ ভ্যালু ভাগ হচ্ছে তার এবিট, অর্থাৎ তার কাছে যে নগদ ক্যাশ আসছে এগুলো যদি আমরা বাদ দেই, সেই ব্যবসা থেকে যে টাকাটা ইনকাম করবে এই রেশিওটা আমাদেরকে বলে দিবে যে আমরা ওভার প্রাইস দিচ্ছি কিনা। তো এটা 15 নিচে থাকলে মোটামুটি ভালো, তো যে কেগুলো আছে সবগুলোই মোটামুটি আমাদের জন্য সস্তা। তো এখন আমরা দেখার চেষ্টা করি যে গত 5 বছরে এদের রেভিনিউ গ্রোথটা দেখার চেষ্টা করি যে এদের রেভিনিউ গ্রোথটা কেমন আছে গত 5 বছরে। গত 5 বছরে রেভিনিউ গ্রোথ দিয়েও আমরা কিছু কোম্পানি এখান থেকে কমিয়ে ফেলতে পারবো। তো রেভিনিউ গ্রোথ যদি আমরা দেখি, রেকিটের কিন্তু মোটামুটি 1.3, বাকিগুলা ঠিক আছে, তার মানে মাইনাসে কিন্তু কেউ নাই, তার মানে এটা আমরা রাখতে পারি। তাহলে ইপিএসে আমরা দেখি যে ইপিএসে আমাদের কাছে কোনো কোম্পানি বাদ দেওয়ার মতো আছে কি না, এটা আমরা 5 বছরের কিন্তু অ্যাভারেজ দেখতেছি। তো মোটামুটি আমরা যদি দেখার চেষ্টা করি ইপিএসের ক্ষেত্রে মাইনাসে চলে গেছে আমাদের ইউনাইটেড পাওয়ার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রি। তো এখান থেকে এখন আমরা যদি বলার চেষ্টা করি, টোটাল আমরা পাইলাম কয়টা দেখেন, 9টা কোম্পানি। তো এই 9টা কোম্পানির আমাদের উচিত হবে এদের অ্যানুয়াল রিপোর্টগুলো একটু পড়ে দেখা, তাদের ভবিষ্যৎ সম্ভাবনা কী সেগুলো পড়ে দেখা, যাবতীয় কিছু পড়ে নিজেরা সিদ্ধান্ত নেওয়া যে কোন 4টা-5টাতে বিনিয়োগ করবেন। এখন যদি আপনারা বলেন যে ভাই এটা থেকে আমাদের আপনি কি করেন, আরও কিছু তথ্য দিয়ে দেন, তো এক্ষেত্রে আমরা যাচাই করার জন্য ফ্রি ক্যাশ ফ্লো এফসিএফ বা অপারেশনাল ক্যাশ ফ্লোটা দেখার চেষ্টা করি। মনে রাখবেন যে কোম্পানির যত বেশি ফ্রি ক্যাশ ফ্লো থাকবে ওই কোম্পানিটা তত বেশি ভালো করতে পারবে, বিনিয়োগ করতে পারবে, ডিভিডেন্ড দিতে পারবে। তো এগুলোর মধ্যে আমরা দেখি যে ফ্রি ক্যাশ ফ্লোটা কার বেশি এবং কার কমে আসছে। তো এখানে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখেন আমাদের 3টা কোম্পানি বাদ পড়ে যাবে, অলিম্পিক, এলএসবি, ইবনে সিনা, কারণ এদের ফ্রি ক্যাশ ফ্লোটা যদি আমরা বলি মোটামুটি নেগেটিভে আছে, মাইনাসে আছে। তাহলে মাইনাস যুক্ত ফ্রি ক্যাশ ফ্লোগুলো আমরা বাদ দিব কি দিয়ে, 1% দিয়ে দিই, যে অন্তত 1% তো আপনার ফ্রি ক্যাশ ফ্লো থাকা দরকার। তো তাইলে আমরা 6টা কোম্পানি পাচ্ছি, স্কয়ার, মেরিকো, বার্জার, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং র্যাকিট। তাইলে আপনি এই 6টাতে বিনিয়োগ করতে পারেন। এখান থেকেও যদি আরও আপনি যাচাই বাছাই করতে চান তাহলে এখান থেকে যেই কোম্পানিগুলার ঋণ কম আছে সেগুলোতে যাইতে পারেন, অথবা পি রেশিও অনুযায়ী আপনার যদি মনে হয় যে আমি 15 পি এর মধ্যে কিনবো, তাইলে যেহেতু বাজারের অ্যাভারেজ পিটা হচ্ছে 15, তাহলে আমরা 15 দিয়ে মাইনাস করে দিতে পারি, আরও 2টা কোম্পানি চলে যাবে, তাহলে 4টা কোম্পানি পাবো। তাইলে স্কয়ার, মেরিকো, ইউনাইটেড পাওয়ার এবং বাংলাদেশ সাবমেরিন কেবল। তো এইভাবে আমরা একটু যাচাই বাছাই করব। তারপরে আমরা বলবো এগুলো আপনার অ্যানুয়াল রিপোর্টগুলো নিজেরা পড়বেন, পড়ে একটু দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তখনই আপনি কিন্তু সফল হবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।